আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপার্ট ইংলিশ কেয়ার মানিকগঞ্জ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের আজকে দ্বিতীয় ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে ইতিমধ্যে শিখতে পেরেছো, জানতে পেরেছো যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোট 3টা ক্যাটাগরি থেকে নিয়মিত ভিডিও ক্লাস পাবে। সেটা হচ্ছে ইজি স্পোকেন ইংলিশ কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স এবং ফাইনালি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অর্থাৎ ইংরেজিতে বানিয়ে লেখা কোর্স। তাই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, যাতে করে সবগুলো ভিডিও তুমি সময় মতো পেয়ে যেতে পারো। তো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের প্রথম ক্লাসে শিখেছিলাম কিভাবে একটি বাক্যকে টেনে টেনে অনেক বড় করা যায় বা কিভাবে বানিয়ে লিখতে হয়, আর বানিয়ে লেখার জন্য কোন কোন বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো ইতিমধ্যে জানতে পেরেছো বানিয়ে লেখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানা আর টেন্স সম্পর্কে জানা। এই দুটো জানলে পরে তারপরে আর বাকিগুলো মোটামুটি পেরে যাবে। তো যাদের একটু গ্রামাটিক্যাল একটু স্ট্রং আছে তারা অবশ্য সহজেই পেরে যাবে যে কিভাবে বানিয়ে লেখা যায়। তো আজকে আমরা শিখবো কিভাবে একটা বড় বাক্য থেকে সাবজেক্ট খুঁজে আমাদের পরীক্ষা স্টাইলে যেরকম আসে বা বানিয়ে লিখতে হয় সেই ধরনের বাক্য কিভাবে আমরা বানিয়ে লিখতে পারি। তো এখানে আমি একটা বাক্য লিখেছি, যে বাক্যটা হচ্ছে এরকম: গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এই যে একটা বড় বাক্য বললাম, এই ধরনের বাক্য তো আমরা পাই, যেমন আর্সেনিক সম্পর্কে একটা প্যারাগ্রাফ পড়তে গেলে এই ধরনের বাক্য আমাদের লাগে বা বানিয়ে লিখতে লাগবে। তো এই জাতীয় বাক্য আমরা আসলে কিভাবে বানিয়ে লিখবো সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। এই সবগুলো ভিডিও তুমি যখন দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। খাতা কলমে লিখে লিখে, আমি বাংলা লিখেছি তুমিও বাংলা লিখবে, তারপর আমি যেভাবে ভেঙে ভেঙে ইংলিশে বানিয়ে লেখার ধরনটা শেখাই তখন তুমি অবশ্যই সেটা ফলো করে রাখবে, যাতে কিনা তুমি প্রতিটা ভিডিও দেখার সাথে সাথে তুমি শিখে যাও। তুমি যদি প্র্যাকটিস না করো তুমি বুঝতে পারবে, নিজে লিখতে পারবে না। এই জন্য তোমাকে লিখেই প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই বাক্যটাতে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে কোনো কাজ করা বোঝায় নাই, অর্থাৎ কোনো কাজ করছে এরকম কিছু বোঝাচ্ছে না। যদি কোনো বাক্যে কাজ করা না বোঝায় তাহলে ধরে নিবে ওই বাক্যের সাবজেক্ট ভার্ব আছে হচ্ছে এম ইজ আর। যেমন ফুলটি খুব সুন্দর, এখানে কোনো কাজ করা বোঝায় নাই, তাহলে এখানে ইজ বা এম ইজ আর হয়, এই ভার্বগুলো আছে। কিন্তু যদি বলি ছেলেরা মাঠে খেলা করছে, তো খেলা করছে তো ভার্ব, কাজ করছে, তো ওই ধরনের কিছু কিন্তু এই সব বাক্যে নাই। তাহলে বুঝতে হবে এই ধরনের বাক্যে ভার্ব হিসেবে আছে এম ইজ আর, এগুলোর কিছু একটা। ঠিক আছে, এবার আসে আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবো। এটা একটা বড় বাক্য। এই বাক্য দেখে তো নরমালি ছোট ছোট বাক্য কি আমি এই তো পূর্বে আলোচনা করেছি, আই প্লে ফুটবল, আই ইট রাইস, আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এত ছোট ছোট বাক্য তো আমরা আসলে কোনো প্যারাগ্রাফ অথবা এসে লিখতে গিয়ে তো পাই না। তো পাই তো এই ধরনের বাক্য। তো এই ধরনের বাক্য তো আমাদের বানিয়ে লেখা শিখতে হবে। তো এই ধরনের বাক্যে আমরা সাবজেক্ট খুঁজে বের করবো কিভাবে। আমি গত ক্লাসে প্রথম ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে সাবজেক্ট এবং ভার্ব একটা বড় বাক্য থেকে খুঁজে নিতে হয়। তো তোমরা যারা প্রথম ক্লাস না দেখে আজকে দ্বিতীয় ক্লাস দেখছো তাদেরকে আমি বলে নেবো আগে তোমরা প্রথম ক্লাসটা দেখে রাখবে, তাহলে তোমাদের সহজ হবে। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে যদি কারো কোনো আইডিয়া না থাকে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে আমার একটা অ্যানিমেটেড ভিডিও আছে, আমি প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমার পক্ষে সবচেয়ে সহজ হবে এই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট খুঁজে পাওয়া। ঠিক আছে, আমি আর দেরি করছি না। তো গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ সবচেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি। আচ্ছা, আমি এখন জিজ্ঞেস করি কিসের পরিমাণ, মানে কি বেশি, বেশিটা কি, এভাবে প্রশ্ন করি। বেশি তো কি বেশি, সেটা হচ্ছে আর্সেনিকের পরিমাণ বেশি। তার মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কি বেশি, আর্সেনিকের পরিমাণ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আশা করি সাবজেক্ট ধরতে পেরেছো। আর সাবজেক্ট যদি ধরতে পারো কিভাবে বানিয়ে লিখবো আমরা এখন দেখো। তো আর্সেনিকের পরিমাণ বাংলা কথায় যেটা শেষে যায় ইংরেজিতে দেখা গেছে সেটা আগে আসে। বাংলা কথায় যেটা শেষে যায় ইংরেজিতে সেটা আগে আসে, আর্সেনিকের পরিমাণ। তাহলে পরিমাণ কথা দিয়ে আমাদের শুরু করতে হবে। তো কিভাবে লিখতে হবে, দা
অ্যামাউন্ট অফ আর্সেনিক, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, আর্সেনিকের পরিমাণ। দেখো এখানে অফ কেন দিলাম, এই অফ বসে যখন এর বোঝাবে, এর যেমন আর্সেনিকের এর বুঝিয়েছে, তো অফ আর্সেনিক, আর্সেনিকের কি পরিমাণ, অ্যামাউন্ট নির্দিষ্ট করে বুঝিয়েছে, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, আর্সেনিকের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা আর্সেনিকটা যেন থাকে কোথায়, ওয়াটার মানে পানিতে, পানিতে থাকে, এই যে পানিতে আছে, আচ্ছা পানিতে। তো এখন একটা কথা খেয়াল করে দেখো, পানি কথার শেষে আবার একটা তয়কের তে দেওয়া আছে, তে। তো এগুলো আসলে কি, তে দিলে পর আমরা কিভাবে করব, এখানে আমার প্রেপোজিশন জ্ঞান লাগবে। তো কোনো কিছু তে, ভিতরে, মধ্যে এরকম থাকলে আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করব ইন। তাহলে আমরা লিখব কি, ইন ওয়াটার। তাহলে কি দাঁড়ালো, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার। পানিতে আর্সেনিকের পরিমাণ। এখন পানিতে আর্সেনিকের পরিমাণ, আচ্ছা সেটা কোথাকার, গ্রামের অনেক এলাকার। তাহলে অনেক এলাকার, অনেক এলাকার, তাহলে এলাকার র আছে, র, এজন্য আমরা লিখব ইন ম্যানি এরিয়াস, ইন ম্যানি এরিয়াস। আচ্ছা এই যে ইন ম্যানি এরিয়াস দিলাম, অনেক এলাকা, কোথাকার এলাকা, গ্রামের, এই যে র আছে এর, তাহলে এখন দেব কি আমরা, অফ ভিলেজ। এখন দাঁড়ালো কি, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, আর্সেনিকের পরিমাণ, ইন ওয়াটার পানিতে, ইন ম্যানি এরিয়াস অফ ভিলেজ, গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ হয়। এখন আসবে ভার্ব, ইজ বলেছে স্বাভাবিকের চেয়ে বেশি। তাহলে মনে রাখবে বাংলা কথা যেটা শেষে যায় ইংরেজিতে বানিয়ে লিখতে গেলে সেটা আগে আসে। তাহলে আমরা দেবো বেশির জন্য আমরা ব্যবহার করবো মোর। বলছে স্বাভাবিকের চেয়ে, মোর দেন, মোর দেন স্বাভাবিক ইংরেজি নরমাল, নরমাল, আর এটা হলো মাত্রা, হলো লেভেল, নরমাল লেভেল। দেখো দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার, আর্সেনিকের পরিমাণ পানিতে, ইন ম্যানি এরিয়াস অফ ভিলেজ, গ্রামের অনেক এলাকাতে, ইজ মোর দ্যান নরমাল লেভেল, স্বাভাবিক মাত্রার চেয়ে গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ বেশি। আশা করি বাক্যটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এজন্য কি, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, এটা একটা ফ্রেজ তৈরি করেছি প্রথমে, তারপরে ইন ওয়াটার একটা ফ্রেজ, পানিতে, ইন ম্যানি এরিয়াস অফ ভিলেজ, গ্রামের অনেক এলাকাতে, এই যে আলাদা আলাদা করে ফ্রেজ তৈরি করেছি, তারপরে বাক্যের সাথে সেট আপ করেছি। হ্যাঁ, এরপরে একটা ভার্ব দিয়েছি ইজ, এরপরে স্বাভাবিকের চেয়ে বেশি, এটা একসাথে মনে রাখো, স্বাভাবিকের চেয়ে বেশি, মোর দ্যান নরমাল লেভেল। আর ইংরেজি থেকে বাংলায় গেছে কি, স্বাভাবিকের চেয়ে বেশি, এই বেশি কথাটা আগে চলে আসছে, মোর সে বোঝাতে দেন নরমাল লেভেল। আশা করি এই বাক্যটি বুঝতে পেরেছো। তো এখনো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই লিখে ভিডিওটি পজ করে আবারও দেখো, কোনো টেনে ভিডিও দেখবে না কখনো, ভিডিওটি পজ করে দেখো এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, এভাবে ভেঙে ভেঙে। আর যদি শব্দের অর্থে কোনো সমস্যা থাকে, ভোকাবুলারিতে কোনো সমস্যা থাকে, সেটাও মুখস্থ করে। ঠিক একইভাবে আমরা আরো একটি বাক্য লিখবো, যে এরকম, ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ। বাক্যটা আমি আগে লিখি, ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ, ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ। এখানেও কিন্তু কোনো হওয়া যাওয়া করা, কোনো কাজ করা বোঝাচ্ছে না। তার মানে এই ধরনের বাক্যে ভার্ব হিসেবে তুমি মনে মনে কল্পনা করবে এম, ইজ, আর, বিশেষ করে ইজ অথবা আর। তাহলে ভার্ব হিসেবে আমরা ইজ মনে মনে দিলাম। এখন সাবজেক্টটা কি, ঢাকা শহরে, বারবার পড়তে থাকো, তোমার মধ্যে সাবজেক্ট চলে আসবে। কি দিয়ে প্রশ্ন করবে, ঢাকা শহরে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করবে, আর বস্তুবাচকের ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করবে। ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ, তাহলে কি খারাপ, অত্যন্ত খারাপ, কি পানির মান।
খাবারের পানির মান, তাহলে এই খাবারের পানির মান অথবা পানির মান এটাই হচ্ছে সাবজেক্ট। পানির মান এটাই হচ্ছে সাবজেক্ট। আর আমরা ইংরেজিতে পানি লেখা শিখতে চাই, প্রথমে তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে ভার্ব, তারপরে না অন্য কিছু। সাবজেক্ট ছাড়া তো আমি বাক্য লিখতে পারতেছি না, তাই আমরা সাবজেক্ট নিয়ে নিলাম প্রথমে। তাহলে আমরা কি লিখবো? পানির মান বলতে আমরা দা কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে মান। কোয়ালিটি কিসের মান? পানির। এর আছে, এই এর থাকলে আমি বলেছিলাম অফ বসে, এর থাকে। দ্য কোয়ালিটি অফ, দ্য কোয়ালিটি অফ the quality of drinking water, the quality of drinking water, খাবারের পানির মান। কোন জায়গার খাবারের পানির মান? ঢাকা শহরের। তাহলে আমরা লিখবো কি? ইন ঢাকা সিটি। এটা একটা ফ্রেজ তৈরি করলাম, ইন ঢাকা সিটি, একটা ফ্রেজ। হ্যাঁ, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি, ঢাকা শহরের খাবারের পানির মান হয়, এই যে আমাদের ভার্ব চলে আসলো, হয় খারাপ, অত্যন্ত খারাপ। তাহলে আমরা লিখবো কি? ভেরি হার্মফুল দিয়ে দিলাম। হ্যাঁ, অত্যন্ত খারাপ। দেখো বাক্য তৈরি হয়ে গেছে। এখন তুমি বারবার 4-5 বার জোরে জোরে মুখে উচ্চারণ করে জোরে জোরে এটা পড়ে নাও। দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি ইজ ভেরি হার্মফুল। দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি ইজ ভেরি হার্মফুল। ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ। এখন তুমি লিখে লিখে বারবার প্র্যাকটিস করো, দেখো তুমি বানিয়ে রাখা শিখে গেছো। এবং এইভাবে তুমি সাবজেক্ট বের করে অনেক বড় বড় বাক্য থেকেও এভাবে বানিয়ে লিখতে পারবে। এখন ভাবছো আমার তো ভোকাবুলারি জানা লাগবে। এই যে তুমি যে প্রতিদিন ভিডিও দেখছো, প্রতিদিন পড়ছো, এখন এভাবে তুমি খুঁজে খুঁজে বের করে ভোকাবুলারি শিখে নেবে। তুমি একটা একটা করে ভোকাবুলারি শিখবো ভাবে হবে না। তুমি যখন যে রিডিং টেক্সট পড়বে সেখান থেকে তুমি অর্থ শিখে নেবে। আর বানিয়ে লিখতে গেলে তো অর্থ জানতেই হবে। তুমি বড় একটা দক্ষতা অর্জন করবে, তাহলে সেজন্য তোমাকে একটু ভালো মতো প্রস্তুতি নিতে হবে না? আশা করি বাক্যটা বুঝতে পেরেছো। আমরা আরো একটি বাক্য নেব। বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়। বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক না। তো এখানেও তো হওয়া যাওয়া করা খাওয়া কোনো কাজ বোঝায় নাই। তাহলে এই ধরনের বাক্যে তাহলে ভার্ব কি হবে? ইজ, এম, ইজ, আর, এই তিনটার একটা হবে। সিঙ্গুলার হলে ইল, ইজ, আর প্লুরাল হলে আর। আর বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়। এবার আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। তো আমরা কি দিয়ে প্রশ্ন করবো? এটা বস্তুবাচক, তো কি দিয়ে প্রশ্ন করবো? কি সুবিধাজনক নয়? আবহাওয়া পরিস্থিতি। কি সুবিধাজনক নয়? আবহাওয়া পরিস্থিতি। তাহলে আমরা এটাকে সাবজেক্ট পেয়ে গেলাম, আবহাওয়া পরিস্থিতি। তাহলে আবহাওয়া পরিস্থিতি ইংরেজিটা কি হতে পারে? দা ওয়েদার। ওয়েদার মানে কি? আবহাওয়া না? দা ওয়েদার conditions, the weather conditions, the weather conditions মানে আবহাওয়া পরিস্থিতি। কোন জায়গা? বাংলাদেশের। এর আছে, এর থাকলে অফ। আর যদি বাংলাদেশে এই কথা লেখা থাকতো বাংলাদেশে, তাহলে ইন ব্যবহার করতাম। বলছে বাংলাদেশের, তাহলে লিখবো the weather conditions of বাংলাদেশ। the weather condition of Bangladesh are, এখন আর ইজ দেব না, কেননা কন্ডিশন, সাবজেক্টটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনস এর সাথে তো এস আছে, এটা প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। The weather conditions of Bangladesh are not, সুবিধাজনক ইংরেজি হচ্ছে কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট, সুবিধাজনক। বাংলাদেশ, the weather conditions of Bangladesh are not convenient, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়। এখন এই বাক্যটাকে 3-4 বার জোরে জোরে লাউডলি পড়ার চেষ্টা করো। The weather conditions of Bangladesh are not convenient, the weather conditions of Bangladesh are not convenient। এভাবে জোরে জোরে পড়ো, তোমার স্পোকেন দক্ষতাও বাড়বে, আবার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য তোমার বাক্যটা প্রস্তুত হয়ে গেল। এখন
কনভিনিয়েন্ট শব্দটার অর্থ তো তুমি জানতে না, এই যে নতুন করে শিখে নিলে। এভাবেই তোমার ভোকাবুলারিটাকে সমৃদ্ধ করতে হবে। এখন অবশ্যই তোমাকে কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি লিখে প্র্যাকটিস না করো, কোনোভাবেই আশা করা যায় না তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবে। তুমি দেখো, মাত্র 2টা ভিডিও দেখলে, এই ভিডিও দিয়ে এখানে কিছু কৌশল শিখে ফেললে, এভাবে তুমি অপরিচিত সেন্টেন্সেরও তুমি এখন থেকে তৈরি করা শিখে যাবে। হয়তো তোমার প্রথম দিকে শব্দের অর্থ মানে ভোকাবুলারি জানতে একটু কষ্ট হবে, কিন্তু তুমি 15-20 দিন দেখো না কেন, এত বড় দক্ষতা অর্জন করবে, 15-20 দিন একটু কষ্ট করো, অবশ্যই তুমি পেরে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বানিয়ে লেখা বা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাপারটা একটু বিস্তারিত, যে কারণে আমাদের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। ভালো কিছু অর্জন করতে হলে একটু কষ্ট করতে হবে, একটু বেশিক্ষণ ধরেই দেখতে হবে। 12 বছর কেন, 20 বছর পরেও বানিয়ে লিখতে পারে না অনেক স্টুডেন্ট, আর তুমি 20 দিনে পেরে যাবে। তোমার যদি একটু গ্রামার ক্লিয়ার থাকে, তুমি 20 দিনে পেরে যাবে। তুমি এই জন্য তুমি 20 দিন একটু আধা ঘন্টা করে সময় দাও না কেন? ঠিক আছে, আশা করি আজকে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের দ্বিতীয় ভিডিও ছিল, আর দ্বিতীয় ভিডিওতেও তুমি অনেক কিছু শিখতে পেরেছো। আর যদি তুমি কিছু শিখতে পারো, তাহলে তোমার কাছে অনুরোধ থাকলো, তো তোমার ভালো লাগা মন্দ লাগার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও তোমার আরো কোনো দুর্বলতা থাকলে অবশ্যই সেটাও তুমি কমেন্ট বক্সে জানাবে। তোমাকে সাহায্য করার জন্য আমি রেডি আছি, কিন্তু তোমাকে তো অনুপ্রেরণা দিতে হবে। তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পেজটা ফলো করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে। এগুলো করলেই না আমি একটু উৎসাহ পাবো, আর তোমার জন্য নতুন নতুন ভিডিও বা তথ্য নিয়ে হাজির হব। তো সেজন্য তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এমন প্রত্যাশা আজকের মতো শেষ করছি। তো তার আগে আবারও বলে রাখি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত এই যে স্পোকেন ইংলিশ কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স এবং ফাইনালি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু হয়েছে। তুমি যদি এই 3টে বিষয় ইংরেজি দক্ষ হতে পারো, তুমি হবে বস। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এমন প্রত্যাশা আজকের মতো শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।